আম জনতা পার্টির যে তারেক রহমান, যাকে আমরা সকলেই চিনি, সারা বাংলাদেশ চিনে, কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সেই সময় থেকেই একজন সক্রিয় কর্মী, যার উপর বারবার হত্যা চালানোর চেষ্টা করা হয়েছে, ওনাকে রক্তাক্ত করা হয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি রাজপথে ছিলেন। তিনি একজন বীরের মতো লড়ে গিয়েছেন এবং সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড তিনি নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন। তো এরই মধ্যে আপনারা জানেন যে 111-এর সরকারের সময় যে রাজনৈতিক দলগুলো নিবন্ধনের প্রক্রিয়া শুরু করা হয়, সেই প্রক্রিয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা নিজ ইচ্ছায় নিজ প্রয়োজনে ভুয়া ডামি পাতানো নির্বাচন করার জন্য বিভিন্ন সময় তাদের পছন্দ মতো দলদেরকে নিবন্ধন দিয়েছে। তার কয়েকটি আমি যেমন বলতে পারি বাংলাদেশ সুপ্রিম পার্টি, আসল বিএনপি, তৃণমূল বিএনপি ইত্যাদি, মানে হাস্যকর কিছু বিষয়। তো 5ই আগস্টের পর যারা দীর্ঘদিন আসলে বাংলাদেশে সত্যিকার অর্থে রাজনীতি করেছেন সেই রকম কয়েকজন ব্যক্তি, যেমন জনাব মাহমুদুর রহমান মান্না, তিনি নিবন্ধন পেয়েছেন, জনাব জোনায়েদ সাকি নিবন্ধন পেয়েছেন, জনাব নুরুল হক নূর নিবন্ধন পেয়েছেন, আরও কেউ কেউ নিবন্ধনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা আমরা মনে করি যে এই পর্যায়ে তারেক রহমানের মতো একজন নির্যাতিত এক কর্মী এবং যত জুলাই অভ্যুত্থানে যিনি মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তিনি তার দাবি অনুযায়ী তিনি সকল শর্ত পূরণ করা সত্ত্বেও তাকে তার যে তিনি যে দলের নিবন্ধন চেয়েছেন এবং যে নামটি চেয়েছেন সেটি আরেকটি পার্টিকে দেওয়ার একটা প্রাথমিক ঘোষণা এসেছে। তারপরে থেকে উনি অত্যন্ত মনক্ষুণ্ণ ছিলেন এবং আমার সাথেও এই অনশনের প্রোগ্রামের আগেও কথা হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি করবেন, তো তিনি সেটি করছেন। আজকে আমি এখানে এসেছি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, একজন ভোটার এবং একজন আর 10 জন রাজনৈতিক কর্মীর মতোই একজন কর্মী হিসেবে এসেছি যে এটা কি অবস্থা, বাংলাদেশে কি চলছে। আপনারা 3 মাস আগে হয়তো পেপার পত্রিকা খুলে দেখতে পারেন যে 3টা নতুন পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে একটা পার্টি ভারতীয় জনতা পার্টির আদলে, হুবহু আদলে ওই ধরনের নীতি আদর্শ, মার্কাটাও সেই। তো এইসব নিয়ে কি আমাদের কি চিন্তিত হওয়ার সময় আসে নাই? এইসব নিয়ে কি কেউ প্রশ্ন তুলবে না? সেই পার্টিকে যখন ইনভেস্টিগেট করতে যাওয়া হলো, দেখা গেল যে রান্নাঘরের ভিতরে তাদের সেই অফিস অ্যাড্রেস দিয়ে রেখেছে। এরকম আরও বাংলাদেশ সুপ্রিম মানে কোনো ধরনের বাছবিচার যে এখানে করা হচ্ছে কি হচ্ছে না, এই ধরনের দলগুলো নিবন্ধন পেয়ে যাচ্ছে, যদিও তারা আদালতের নির্দেশ নিয়ে এসেছেন, এটা একটু পরিষ্কার করতে চাই। তারপরেও তারেক রহমানের মতো, ওনার মতো একজন ইয়াং ডাইনামিক লিডারকে অবশ্যই আমি মনে করি বঞ্চিত করা হচ্ছে, তাকে বৈষম্যের শিকার করা হচ্ছে। অবশ্যই ওনাকে মনোনয়ন দেওয়া উচিত এবং আমি মনে করি এখন অনেকেই যারা বন্ধনের জন্য দৌড়াদৌড়ি করছেন তার চাইতেও অনেক বেশি যোগ্য এবং জনপ্রিয় এবং ত্যাগী তারেক রহমানের আম জনতার দল। তো আমি তার প্রতি সমর্থন এবং তার কর্মী সমর্থকদের প্রতি সমর্থন জানানোর জন্য আজকে এখানে এসেছিলাম। আমাকে যেটা বলা হয়েছে যে আদালত তো নির্দেশ দেয় তার সাক্ষ্য প্রমাণের উপরে, তো রিপোর্টটা তো যেতে হয়েছে যে তারা সকল শর্ত পূরণ করেছে কিনা। যেটি আমি জানতে পেরেছি নির্বাচন কমিশনের রিপোর্টে বলা হয়েছে তারা সেই শর্ত পূরণ করে নাই, তারপরেও কিভাবে তারা নিবন্ধন পেল। আর আজকে তারেক রহমান, ওনার যদি কোনো ল্যাকিংস থেকে থাকে সেটা চিঠি আকারে যাবে, ওনারা সেটাকে আবার সংশোধন করে যদি পূরণ করতে পারে সে আবার পুনরায় জমা দিবে। এইভাবেই আমি যতদূর জানি যে একটা রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া অনেক সময় একটু সময়ক্ষেপণ হতে পারে, কিন্তু ওই সব দলগুলো কিভাবে রাতারাতি নিবন্ধন পেল এবং এটার কিছু উদ্দেশ্যটা কি, এই প্রশ্ন কিন্তু আমরা করছি না। অনেকগুলো প্রশ্নই আজকাল আমরা করা ভুলে গিয়েছি। যেমন একটা মন্ত্রণালয় যার সাথে প্রতিরক্ষার কোনো সম্পর্ক নেই, কিন্তু সেই মন্ত্রণালয় এখন প্রতি বছর 40,000 যুবককে অস্ত্র চালানোর শিক্ষা দিবে, লাইভ অ্যামুনিশন ফায়ার করার বলে তাদের এরকম পরিকল্পনা রয়েছে। যাই হোক, এইসব তো ভালো আলামত না। আমরা কি মিলিটারাইজ করতে চাচ্ছি আমাদের দেশকে? অবশ্যই আমরা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা চাই, কিন্তু তার মানে এই না যে যাদের বিরুদ্ধে গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তারা যে তাদের গ্যাং মেম্বারদেরকে সেখানে প্রশিক্ষিত করে ভবিষ্যতে আরও বড় কিছু করবে না, সেটার নিশ্চয়তা কে দিবে? তো আমি মনে করি আজকে সাংবাদিক ভাই বোনেরা, আপনারা 5 আগস্টের পরে পুরোপুরি স্বাধীন হতে পারেন নাই
আমি আশা রাখি যে ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে টোটাল নিবন্ধন প্রক্রিয়াটা পুনর্নিবন্ধনের জন্য সকল দলকে আবার আহ্বান জানানো হোক। সেখানে একটা মানে ভেটিং হয়ে যায়, একটা প্রসেসিং হয়ে যায় যে কারা কারা আসলে ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না কিন্তু তাদেরকে ঢোকানো হয়েছিল। এটা করতে পারে। আজকে তারেক রহমান তিনি অনশন করছেন কারণ তিনি মনে করছেন তিনি সঠিক কাজটি করেছেন, তিনি শর্ত পূরণ করেছেন, কিন্তু তারপরেও তার উপরে অন্যায় বিচার করা হচ্ছে, তার প্রতিবাদে তিনি অনশন করছেন। তিনি নিবন্ধনের জন্য করছেন না। উনি তো আইনগতভাবে অযোগ্য হন নাই, উনি হয়তো কয়েকটি ক্রাইটেরিয়া যেটা কমিশন মনে করছে যে ফুলফিল হয় নাই, ওনারা মনে করছে যে ফুলফিল করেছে। এখানে একটা কমিউনিকেশনে গ্যাপও থাকতে পারে, অথবা ভুল বোঝাবুঝি থাকতে পারে, অথবা যে পর্যায়ে এটা তদন্ত করা হয় সেই কর্মকর্তার ব্যাপারেও কিছু অভিযোগ এসেছে বলে আমরা শুনেছি। তো যেটা আমি বলি 33টা 70টা থাকার কথা উপজেলা অফিস, 33টা পাওয়া গিয়েছে। ওনারা বলছেন যে বাকিগুলোতে তারা ভিজিটই করতে যান না এবং কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি নানা টালবাহানা করেছেন। তো এগুলা কমিশনের খতিয়ে দেখা উচিত এবং যেটা সঠিক কাজ এটা তো সবার জন্য আইন সমান। আমি অনশন করি না ফাঁসি দেই, তাতে করে আমার নিবন্ধন যদি দিতে হয় তাহলে তো কালকে সবাইকেই আপনার সবকিছু দিয়ে দিতে হবে। আমি বলছি যে খতিয়ে দেখা অবশ্যই উচিত, কারণ এটা উনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য 4 দিন ধরে অনশন এখানে করেন নাই এবং ওনার সাথে আমার যোগাযোগ আজকে থেকে না, বহু আগে থেকে। উনি আমাকে আরও 6 মাস আগেই বলেছেন যে আমার পার্টির নাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমি কি করবো ভাই, আমার তো আর অত কেউ নাই। আমি বলেছি যে আপনারা চেষ্টা করতে থাকুন, নিশ্চয়ই আপনাদের শুভাকাঙ্ক্ষীরা আপনাদের পাশে এসে দাঁড়াবে। তো নিবন্ধন দেওয়ার জন্য বলছি না, প্রক্রিয়াটা আবার আপনারা যাচাই করে যদি কোয়ালিফাই নাই করে তাহলে তো সেই বিষয়ে কোনো কারোর কিছু বলা থাকবে না।